ওয়েলকাম ভিউয়ার্স, আমি তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমার এই ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আমার এই ইউটিউব ভিডিও টিউটোরিয়ালটি যে বেশি সাজানো হয়েছে আমি সেটা আশা করব বিশেষ করে যাদের জন্য বেশি প্রয়োজন তারা হচ্ছে এইচএসসি লেভেল, দ্যাট মিনস যারা ইন্টারমিডিয়েট সেকশন রয়েছে তাদের জন্য বেশি প্রয়োজন। কেননা ইন্টারমিডিয়েট সেকশনের ইন্টার সেকেন্ড ইয়ার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা পরীক্ষায় একটা না এক কথায় পুরো বলতে গেলে সম্পূর্ণ একটা কোশ্চেন থাকে আপনার সুইটের ফিস থেকে। বিশেষ করে আমার মনে হয় যেটা 3 নং যে প্রশ্নটা থাকে সেটা সুইটেবল ফিস থেকে থাকে। আর এটা যদি এই সুইটেবল ফিসটা যে শুধুমাত্র যে ইন্টারমিডিয়েট সেকশনের জন্য প্রয়োজন হবে তাই না, আপনার যে কোনো লেভেল হন আপনার জন্য অবশ্যই প্রয়োজন। কেননা এই সুইটেবল ফিসটা মূলত আলোচনা হয় মূলত প্রত্যেকটা গ্রামার থেকে আসে। অর্থাৎ আপনার যখন সুইটেবল ফিসটা ভালো করে পড়তে যাবেন অথবা সে বুঝতে যাবেন, তাহলে আপনার অবশ্যই অন্য গ্রামার সম্পর্কে ধারণা রাখতে হবে। সো যত প্রকার সহজ টেকনিক খাটানো যায় আজকে আমরা ততটুকু সহজ টেকনিকই আমাদের আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সুইটেবল ফ্রেজ কি। 2 নম্বর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সুইটেবল ফ্রেজ এর ব্যবহারের টেকনিক। আর আমরা এই ক্লাসটি মূলত ভাগ করেছি 2টা টেকনিকে, একটা হচ্ছে পার্ট 1 একটা হচ্ছে পার্ট 2, যাতে করে আপনারা অতি সহজে বুঝতে পারেন ভিডিওগুলো। এবং যদি আমাদের ভিডিও কোনো কিছু নাই বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের কমেন্ট করতে ভুলবেন না, এক কথা সেটাই কথা। তো আজকে আমরা আলোচ্য বিষয় থেকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমত চলুন আমরা জেনে নিই যে সুইটেবল ফ্রেজ কি। আপনারা যদি সুইটেবল ফ্রেজ কথাটি ব্যাখ্যা করেন তাহলে এখানে 2টা কথা পেয়ে যাবেন। আমি লিখে ফেলতেছি অলরেডি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সুইটেবল ফ্রেজ, এই সুইটেবল ফ্রেজ এর অর্থকে জানতে হবে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সুইটেবল ফ্রেজ কি। এই সুইটেবল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, তাহলে সুইটেবল ফ্রেজ শব্দ অর্থ কি উপযুক্ত, এবং ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে সোজা কথা কি সুইটেবল অর্থ উপযুক্ত এবং ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ অর্থাৎ উপযুক্ত শব্দগুচ্ছ। তাহলে আমরা সহজ কথা বলতে পারি কি সুইটেবল ফ্রেজ অর্থ কি উপযুক্ত শব্দগুচ্ছ, অর্থাৎ আপনার কোনো বাক্যের মধ্যে কোনো শব্দ ইউজ করতে গেলে সে শব্দের যে উপযোগিতা সেটাই কি মূলত উপযুক্ত শব্দগুচ্ছ। যেমন আপনার একটা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম হি ওয়াজ বর্ন ইন ঢাকা, সে জন্মগ্রহণ করেছিল ঢাকার মধ্যে। এখন আপনি মনে করেন এই বাক্যের মধ্যে ওই ওয়াজ বর্ন নাই, তাহলে এক্ষেত্রে কি উত্তর হবে হি ইন ঢাকা, সে ঢাকার মধ্যে। সে ঢাকার মধ্যে কি, সে ঢাকার মধ্যে এখানে মাঝখানে কি লিখলাম ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল, সে ঢাকার মধ্যে জন্মগ্রহণ করেছিল। তাহলে আপনার যদি এখানে ওয়াজ বর্ন না দিতেন তাহলে এখানে কি হতো ব্যাপারটা হি ইন ঢাকা, সে ঢাকা, সে ঢাকার মধ্যে কি সেটা কি উল্লেখ করে নাই। যখন আপনি এখানে ওয়াজ বর্ন দিয়েছেন তাহলে অর্থ রয়েছে কি সে ঢাকার মধ্যে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা বলতে পারি কি ওয়াজ বর্ন কি হয়েছে সবাই বাক্যের মধ্যে কি অনেকগুলো শব্দগুচ্ছ, মানে একের মধ্যে শব্দগুচ্ছ, মানে 2টা শব্দগুচ্ছ আছে, এখানে শব্দ রয়েছে, যার ফলে এগুলো কি শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছ দ্বারা কি বোঝাচ্ছে আপনার বাক্যের অর্থটা স্পষ্ট বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে কি সে ঢাকা জন্মগ্রহণ করেছিল। যেহেতু এই 2টা শব্দ একত্রে মিলে শব্দগুচ্ছ তৈরি বাক্যের মানে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এগুলো কি উপযুক্ত শব্দগুচ্ছ, মানে এগুলো কি উপযুক্ত। তাহলে আমরা সুইটেবল ফ্রেজের সংখ্যা কি বলতে পারি, যে শব্দগুচ্ছগুলো কোনো বাক্যের মধ্যে পরিপূর্ণতা আনে, যে শব্দগুচ্ছগুলো কোনো বাক্যের মধ্যে, অথবা এক কথা বলতে গেলে কি যে শব্দগুচ্ছ বাক্যের মধ্যে অর্থে পরিপূর্ণতা আনে তাকে বলা হয় উপযুক্ত শব্দগুচ্ছ বা সুইটেবল ফ্রেজ। আমি আবার বিলিয়ে করতেছি, যে শব্দগুচ্ছ বাক্যের মধ্যে অর্থের পরিপূর্ণতা আনে সেগুলোই কি উপযুক্ত শব্দগুচ্ছ বা সুইটেবল ফ্রেজ। তো আমরা 1 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ সুইটেবল ফ্রেজ কি পেয়ে গেলাম। এখন 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সুইটেবল ফ্রেজ আর ব্যবহারের টেকনিক। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশি না করে। আমাদের সুইটেবল ফ্রেজের মধ্যে অসংখ্য সুইটেবল ফ্রেজ রয়েছে, এর মধ্যে 1 নম্বর যেটা সেটা হচ্ছে ওয়াজ বর্ন। আমরা টেকনিক্যাল লেখতেছি ব্যবহারের মাধ্যমে। ওয়াজ বর্ন শব্দের অর্থ জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন শব্দের অর্থ জন্মগ্রহণ করেছিল। এই ওয়াজ বর্নের ব্যাপারটা কি, আপনার যে বাক্যের মধ্যে স্থান এবং সময়ের কথা উল্লেখ থাকে, স্থান এবং সময়ের কথা উল্লেখ থাকলে, অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে স্থান এবং সময়ের কথা উল্লেখ থাকে তাহলে সেই বাক্যের যে একটি ফাঁকা ঘর থাকবে সেখানে আপনি কি ওয়াজ বর্ন বসে দিবেন। যেমন রবিন লিখলাম আমি এখানে, রবিন ড্যাশ ইন 1978, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে 1970 কি একটা সাল বোঝাচ্ছে, ঠিক না। এখন এটা সাল বলতে কি সময় বোঝাচ্ছে, যেহেতু এখানে আমি বলছি কি মানে যেখানে স্থান এবং সময়ের কথা উল্লেখ থাকে সেখানে কি আমরা ওয়াজবন বসে দেবো। যেহেতু এখানে রবিনের জায়গায় কি বসেছে আমরা এখানে সময়ের কথা উল্লেখ আছে, তাহলে এখানে আমরা স্পষ্ট কি ওয়াজবন বসে দিতে পারবো, সোজা কথা। তারপর 2 নম্বর যে ব্যবহার সেটা হচ্ছে ল্যাট অ্যালন।
ল্যাটানো শব্দটা হচ্ছে চিন্তা করা যায় না এমন। ল্যাটানো হচ্ছে কি চিন্তা করা যায় না এমন। এটার ব্যবহার হচ্ছে সাধারণত যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয়, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয়, যেমন আপনার মনে করেন নট থাকবে কত সোজা কথায়, আপনার এই ল্যাটানো সাধারণত বসে যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় সেক্ষেত্রে সেখানে কি ল্যাটানো বসে দিবেন। আরেকটা কথা বলি, এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্সের কথা উল্লেখ করছি, এটা নেগেটিভ হয় বিশেষ ক্ষেত্রে আপনার ক্যানট বা কুড নট দ্বারা। ক্যানট বা কুড নট দ্বারা, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ক্যানট বা কুড নট দ্বারা বিশেষ ক্ষেত্রে মানে নেগেটিভ হয় সেক্ষেত্রে আপনারা এই ল্যাটানো বসে দিবেন খালি জায়গায়। এখন ওখানে দেখেন আমি একটা বাক্য লিখছি এখানে, হি ক্যান নট বাই আ মোবাইল ড্যাশ আ ল্যাপটপ। এখন এখানে কি আছে, ক্যানট আছে, যেহেতু ক্যানট একটা কি নেগেটিভকে ইঙ্গিত করছে, পাশাপাশি আপনার কি এই ক্যান নট দ্বারা কি করছে আপনার সেন্টেন্সটা নেগেটিভ বোঝাচ্ছে। আর আমি বলছি কি যখন ক্যান নট বা কুড নট দ্বারা কি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আপনি খালি ঘরে কি বসে দিবেন, আপনার বসে দেবেন ল্যাটানো। তাহলে আমরা সহজ বলতে পারি কি যে সেন্টেন্সটা নেগেটিভ সেখানে কি আমরা ল্যাটানো বসে দিতে পারি। তারপর একটা যে পয়েন্ট সেটা হচ্ছে উড্রাদার বা হেডব্যাটার। উড্রাদার অথবা হেডব্যাটার দুইটার অর্থে বরং ভালো। উড্রাদার বা হেডরাদার দুইটার অর্থে কি বরং ভালো। যখন কোনো বাক্যের মধ্যে দেন থাকে, অর্থাৎ THAN দেন, এই দেন থাকে, যখন কোনো বাক্যের মধ্যে দেন থাকে সেক্ষেত্রে আপনি কি উড্রাতে বসে দিবেন। আর যখন পরামর্শমূলক কথা হয় সেক্ষেত্রে কি হেডব্যাটার বসে দেবেন। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম, আই ড্যাশ ডাই দেন ব্যাক। এখানে দেন কত উল্লেখ আছে, এখানে আমি কি এখানে স্পষ্ট উড্রাতে বসে দেবো। অর্থাৎ যে সেন্টেন্সে আপনার দেন দেখবেন, কোনো কিছু দেখার প্রয়োজন আপনার ডাইরেক্ট কি উড্রাতে বসে দেবেন। আর বাকি যদি কোনো পরামর্শমূলক কথা বলে সেক্ষেত্রে আপনি হেডব্যাটার বসাবেন। যেমন এখানে লিখছি আমি, ইউ ড্যাশ টেক রেস্ট। টেক রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া, অর্থাৎ একটা লোক অসুস্থ সেক্ষেত্রে তার বিশ্রাম নেওয়া উচিত, এটাকে একটা পরামর্শমূলক কথা, এক্ষেত্রে কি আপনি হেডব্যাটার বসে দিবেন। তারপরে হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু বা হ্যাজ টু এর অর্থ হয় ড্যাশ ড্যাশতেই হবে, মানে যেমন করতেই হবে, যাইতেই হবে, এরকম ধরনের। আর হ্যাভ টু বা হ্যাজ টুর ব্যবহার হচ্ছে যখন কোনো সেন্টেন্স বাধ্যবাধকতা, দায়িত্ব বা কর্তব্য বোঝায় সেক্ষেত্রে আপনি হ্যাজ টু বা হ্যাভ টু বসে দেবেন। যেমন ইউ ড্যাশ ডু দিস ওয়ার্ক। অর্থাৎ ডু দিস ওয়ার্ক মানে কি, মানে এই কাজটি করা। সবার আগে লিখছি ইউ, অর্থাৎ এর বাধ্য বোঝাচ্ছে, বাধ্যবাধকতা। যেমন ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ তোমার এই কাজটি করতে হবে, এক্ষেত্রে কি হ্যাভ টু বসে দেবেন। অর্থাৎ কোনো অযোগ সেন্টেন্স যদি বাধ্যতামূলক অথবা দায়িত্ব কর্তব্য বোঝায় সেক্ষেত্রে আপনি কি অর্থাৎ হ্যাভ টু বা হ্যাজ টু বসে দিবেন। যেমন ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তোমার এই কাজটি করতেই হবে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে শেষ পর্যন্ত দেখাচ্ছি, এটা হচ্ছে অডিও মাইন্ড। অডিও মাইন্ড শব্দটা হচ্ছে যদি কিছু মনে না করেন। এটার ব্যাপারটা কি, যদি কোনো বাক্যের মানে খালি ঘরের পরে বাপের সাথে আইনজি থাকে এবং শেষে একটি মাত্র প্রশ্নবোধক চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি কি খালি ঘরে কী বসাবেন, উঠাতে বসে দেবেন। আমি নিয়মটা আবার রিপ্লাই করছি, যদি কোনো একটা সেন্টেন্সে খালি ঘর থাকে এবং সে খালি ঘরের পরে বাপের সাথে কি আইনজি থাকে এবং সবার শেষে কি বাক্যের মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে, অর্থাৎ বাক্য যদি ইন্টারগেটিভ হয় সেক্ষেত্রে আপনি খালি ঘরে কী বসাবেন, অডিও মাইন্ড বসে দেবেন। যেমন আমি একটা বাক্য লিখলাম, ড্রিঙ্কিং আ কাপ অফ ট্রি। ড্রিঙ্কিং আ কাপ অফ ট্রি, এটা কি আছে, খালি ঘর আছে। এই খালি ঘর আছে মিললু, পাশাপাশি কি বাবার সাথে আইনজি, তো বাইরে বাবার সাথে কি আইনজিও আছে। এখন সবার শেষ সত্য হচ্ছে কি সবার শেষে কি প্রশ্ন চিহ্ন থাকতে হবে, এখানে সবার শেষে কি প্রশ্ন চিহ্ন আছে, তাহলে আমরা খালি ঘরে কি বসে অডিও মাইন্ড বসে দেবো। তাহলে আশা করি আপনি অবশ্যই ভিডিও বুঝতে পারছেন। যদি কোনো ভিডিওর উপর কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যদি কোনো পরামর্শ থাকে তাও কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এইটুকুই, এবং পার্ট 2 এর জন্য আপনি অবশ্যই ওয়েট করবেন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বা মানে কিছুক্ষণের মধ্যে আমি পার্টটা আপনাদের দিয়ে দেবো। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আর যদি স্পেশাল কোনো মানে কথা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক আইডিতে অথবা আমার ফোন নম্বরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।